ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল স্বাক্ষর বাড়িতে এসেছে আর সেখানে স্বাক্ষর আর চৌতির আশীর্বাদ হচ্ছে সেই কারণে। আর তখন চৌতির মা বলছে সাক্ষ্যকে, দেখো বাবা, আমার মেয়েটা তো একা বাড়িতে একাই মানুষ হয়েছে, এত মানুষজনের মধ্যে তো মানুষ হয়নি, তুমি একটু দেখে শিখে রেখো। এদিকে ঝিল দরজার আড়াল থেকে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তখন স্বাক্ষর দাদু বলে, না না, কোনো অসুবিধা হবে না, ও আজ থেকে আমাদের বাড়িতে তো যাওয়া আসা করে, আর তাতে কেন অসুবিধা হবে না। তখন স্বাক্ষর ঠাম্মি বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে তো সেরকম কাজকর্ম নেই, সব কাজই তো আমাদের লোকেই করেন, ও শুধু এক বাড়িতে থাকবে একটু সবার সঙ্গে হাসি মুখে, তাহলেই হবে। আমরা তো এরকমই একটা বৌমা চেয়েছিলাম আমাদের বাড়ির জন্য, আর ঠিক সেরকমই বৌমা আমরা পেয়ে গেছি, এসব বলে ওর ঠাম্মি। আর তখন ঝিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখে। তখন স্বাক্ষর মা বলে, দিদি আপনি একদম চিন্তা করবেন না, ও তো আমাদের বাড়ির বৌমা না, শুধু আমাদের বাড়ির কিন্তু মেয়েও, ও মেয়ের মতোই কিন্তু থাকবে আজ থেকে। তখন চৌতি বলে, না না মা, তুমি একদম ব্যতিব্যস্ত হও না, ওনারা সত্যিই খুব ভালো, ওনারা আমাকে সবাই খুব ভালোবাসে, তুমি তো দেখতে পারছো, এসব বলে। তখন চৌতির মা বলে, আমার মেয়ের জন্য অনেক বিয়ে সম্বন্ধ আসছিলো, কিন্তু যখন স্বাক্ষর কথা বললো, ওরা তো দুজন দুজনকে ছোটোবেলা থেকে চেনে, তাই ভাবলাম তাহলে এই বিয়েটাই দেওয়া যাক। তাহলে চলো এবার হচ্ছে কি আমাদের আসল কাজটা সারা হোক। তখন স্বাক্ষর বাবা বলে, ঠিক আছে, তোমরা আসল কাজটা তাহলে সেরে নাও, আমাকে একটু নার্সিংহোম যেতে হবে। তখন স্বাক্ষর ঠাম্মি বলে, কী নাও, আজকে তোকে নার্সিংহোম যেতে হবে, একটু ছেলের আশীর্বাদ সেটাতে তুই থাকতে পারবি না? তখন ওর মেজো ভাই বলে, হ্যাঁ আজকের দিনটা থাক না দাদা, উনি একটু থাক অন্তত। তখন বলে, না রে, আমার পেশেন্ট আছে, আজকের দিনটা আমার থাকা যাবে না, আগে আমার পেশেন্ট ইম্পর্টেন্ট, ওইদিকে তো নার্সিংহোম তুলে লাঠি পুটু চুকিয়ে দিতে পারি না নাকি। তখন ওদের বাড়ির ছোটো মেয়েটা বলে, গুরুদেব থাকো না, না গো অন্যদিন থাকবো। তখন সেখানে ঝিলের মা সবাই আসে শরবত দিতে, আর তখন শরবত দেয়। তখন স্বাক্ষর বাবা ঝিলকে বলে, শোন, তখন ঝিলকে বলে, শোন একটা কথা বলি, হ্যাঁ, তুই কিন্তু সাবধানে থাকবি, বেশি কাজকর্ম করবি না, আর আগুনের কাছে কিন্তু যাবি না, তোর আগুনের কাছে যাও একদম বারণ। তখন ঝিলের মা বলে, হ্যাঁ গো বড়দিদিবাবু, আমি একদম আগুনের কাছে ওকে যেতে দিই না, ওকে বলেছিলাম আসতে, বারণ করেছিলাম, তবু ও আসলো বলে আমার কাজটা তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, এসব বলে। তখন স্বাক্ষর বাবা বলে, শোন, এসব কাজ যদি হয়ে যায়, মিটে যায়, তাহলে তুই আমার সঙ্গে একবার যোগাযোগ করবি সেই ব্যাপারে। তখন বলে, কোন ব্যাপারে গো? তো কাজের ব্যাপারে। তখন ঝিল বলে, কখন করবো বলো? তখন বলে যে কি, আমি ঠিক বলে দেবো, তুই একবার ফোন করবি, তো সময় হলে তখন আমি সব কিছু জানিয়ে দেবো, একদম তুই চিন্তা করবি না, এসব বলে। আর তখন বলে, শোন, বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিবি, আমি জানি এখানে তুই বা তোরা কেউই খাবি না। তখন স্বাক্ষর মা বলে, কেন খাবে না, আমরা তো ওদেরকে নিমন্ত্রণ করেছি। তখন স্বাক্ষর বাবা বলে, তোমার নিমন্ত্রণ করার কর্তব্য তুমি করেছো, এবার ওদের খেতে ইচ্ছে হলে খাবে, না ইচ্ছে হলে না খাবে, সেটাও তো ওদের একান্ত ব্যাপার নাকি। তখন ঝিলের দিদি বলে, না গো বড় মামি, আমরা খেতে পারবো না, মা আসার সময়তে ভাত রান্না করে রেখে এসেছে, আমরা বাড়িতে গিয়েই খাবো। তখন ওর মেজমণি বলে, কেন খাবি না? তো এমনি গো, খাবো না, আসলে আমাদের একটু তাড়া আছে, তো আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর আমাদের সমস্ত কাজকর্ম এগিয়ে এসেছে, হয়ে গেছে কম বেশি, আর একটু আছে, সেটা করে আমরা কিন্তু এখান থেকে চলে যাব। তখন ওর ঠাম্মি বলেন, সেটা তোমাদের ইচ্ছা, তোমাদের থাকতে ইচ্ছে হলে থাকবে, না ইচ্ছে হলে না থাকবে, আমাদের বলার কর্তব্য, আমি বলেছি। তখন চৌতির মা বলেন, এনারা বা কে? বলে। তখন চৌতি বলে, মা, উনি হচ্ছে ঝিল, তোমার মনে নাই? তখন ওর বাবা বলে, মনে নেই মানে কে, সেটা ক্লিয়ার করে বল একটু। তখন চৌতি বলে, সে বলেছিলাম না, গান করতে গিয়ে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওদের বিয়ে হয়েছিল, এই তো সে ঝিল, মানে ঝিলাম। তখন বলে, ও আচ্ছা। তখন ওর মা বলে, হ্যাঁ গো, আমরা কাজের মেয়ে। তখন ঝিল বলে, মা তুমিও তো কথা বলছো না, তুমি চুপ করে দাঁড়াও তো, যা বলার তা বড় মামি বলবে, বড় মামি তো আছে ওদেরকে বুঝিয়ে বলার জন্য নাকি। তখন স্বাক্ষর মা বলে, ও হচ্ছে মিনু, আমাদের বাড়িতে রান্না বান্না করতো, আর হচ্ছে দুই মেয়ে, আজ অনেক বাড়িতে লোকজন আসবে, একা হাতে সামলাতে পারবে না বলে ওরা এসেছে, এ হচ্ছে ঝিল, আর ওটা হচ্ছে ঝিলের দিদি। তখন বলে, ও সে বলো, এই মেয়ের সঙ্গে কি তাহলে স্বাক্ষর বিয়ে হয়েছিল? তো হ্যাঁ, আচ্ছা বলিহারি মেয়েকে ডিভোর্স হয়ে গেছে, আবার বরের বিয়েতে নাকি আশীর্বাদে ও নিজে চোখে এসে দেখবে বলে এখানকার এসেছে, সত্যি অবাক যায় আমি। তখন সাক্ষ্য বলে, না এটা আমারই বলেছিলাম, আমি বলেছিলাম, শর্ত দিয়েছিলাম যে যাতে মিনু মাসি এসে রান্নাটা করে দেয়, আর মিনু মাসির আজকে অনেক কাজে বাড়তে, তাই ওর দুই মেয়েও এসেছে একটু সাহায্য করার জন্য, ওনার কোনো দোষ নেই গো।
এদিকে আবারও সাক্ষর ঠাম্মি বলে, ঠিক আছে বাবা, সব কিছু তো বুঝলাম, এবার আশীর্বাদ তো সারতে হবে নাকি, আসল কাজটা তো এখনও করা হলো না কো। এখন আমরা বেশি লোকজন বলিনি, রাত্রেবেলাতে আসবে অনেক লোকজন, কিন্তু এখন আশীর্বাদটা তো সেরে নিতে হবে আমাদেরকে নাকি, এসব বলেন। তখন চৌতির মা বলে, আচ্ছা যাই হোক, যাই বলি না কেন বাবা, তোমার কিন্তু এলেম আছে। উনি তো গরিবের মেয়ে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছে, কিন্তু তুমিও কপালটাকে কী করে পোড়াতে পারলে, তুমি তো একবার দেখতে পারতে নাকি। তখন চৌতি বলে, মা প্লিজ, ও এসব নিয়ে কষ্ট পাচ্ছে না, তুমি ভাবছো ঝিল কষ্ট পাচ্ছে, একটুও কষ্ট হচ্ছে না, ওদের মধ্যে এসব কিছু ছিলই না, তাই বলছি তুমি একটু চুপ করো তো। তখন বলে, আচ্ছা ঠিক আছে, চুপ করছি, এবার তাহলে আশীর্বাদটা আমাদের শুরু হোক। তখন চৌতির মা বলে, দিদি আশীর্বাদের সব জোগাড় যন্ত্রণাটা আপনি একটু করে দেন। তখন বলে, ও ঠিক আছে, আমি করে দিচ্ছি। তখন স্বাক্ষর মা ওদের বাড়িতে কয়েকটা মেয়ে থাকলে তাদেরকেও বলে, কই গো তোমরা সব কিছু নিয়ে এসো। আর এদিকে তখন ওদের দুই বাড়ির গুনগুন আর ওর দিদি ছাদ থেকে নেমে আসে আর বলে, আমাদের একটু দেরি হয়ে গেলো রেডি হয়ে আসতে, কিন্তু কেমন লাগছে। তখন চৌধুরী বলে, বাবা আমার থেকে তো তোরাই বেশি সেজেছিস। তখন বলে, কেন আমাদেরকে ভালো লাগছে না? হ্যাঁ খুব সুন্দর লাগছে। তখন বলে, তুমি তো একদম সাজতে চাও না, আর আমাদেরকে সাজার কথা বললেই সাজতে শুরু করে দিই। তখন আমার বাবা বলে, সবাই জানে, আমাদের এখানে আশেপাশে সবাই জানে যে তোরা সাজতে কতটা ভালোবাসিস, এসব বলে। তখন চৌতির মা বলে, হয়েছে আর বেশি কথা বলো না, তাহলে আমরা এবার আশীর্বাদের পর্বটা শুরু করি। তখন বলে, চলো ওখানে গিয়ে বসবে। তখন সাক্ষ্যকে বলে, তুমি ওখানে গিয়ে বসো। তখন সেখানে এসে বসে, আর সেখানে চৌতির বাবা আসে, আর এসে তখন ওকে আশীর্বাদ করতে শুরু করে, আর একটা ঘড়ি দেয়, আর ঘড়িটা তখন দেখতে থাকে। এদিকে সাক্ষ্য ঝিলের দিকে তাকায় আর বলে যে, এমনই মেয়ে সত্যিকারে, তুমি অবাক যায় আমি। এদিকে সাক্ষ্যকে ওই ঘড়িটা দিলে ঘড়িটা খুলে দেখতে বলে, আর তখন খুলে দেখে, তখন দেখে যে কি এক্সক্লুসিভ ঘড়ি। তখন বলে, এত দামি ঘড়ি দেওয়ার বা কী দরকার ছিল। তখন চৌতির মা বলে, কেন জামাই, তুমি তো আমাদের কাছে আরও অনেকটা দামি, তাহলে এটা সামান্য দিতে পারি না। তখন চৌতি বলে, মা তোমরা তো আশীর্বাদ করছো, কিন্তু ওখানে ধান দুর্ব কোথায়। তখন সাক্ষর মা বলে, ছি ছি ছি, সত্যিকারই অনঘটন হয়ে গেছে, আমি সত্যি বুঝতে পারিনি, দাঁড়া আনার ব্যবস্থা করছি। তখন সাক্ষর মা ঝিলকে বলে, একটু ধান দুর্বটা এনে দিবি। তখন বলে, দিচ্ছি বলে তখন ঝিল ধান দুর্বটা নিয়ে এসে ওদেরকে দেয়। আর তখন চৌতির বাবা বলে, থ্যাংক ইউ। তখন ধান দুর্ব দিয়ে আবারও সাক্ষ্যকে আশীর্বাদ করতে শুরু করে। আর তখন সাক্ষ্য ঝিলের দিকে তাকার বলে, সত্যি তোমার নিজের বরের বিয়ে হয়েছে, তাকে তুমি ডিভোর্স দিয়ে দিলে শুধুমাত্র তোমার বয়ফ্রেন্ডের জন্যে, তোমার বয়ফ্রেন্ডকে তুমি এতটা ইম্পর্টেন্স দাও, আমি সত্যি অবাক যে তোমার একটুও কষ্ট হচ্ছে না, তোমার মন বলতে কিছুই নেই হয়তো। যাকে তোমার যখন কষ্ট হচ্ছে না, তখন আমি বা কী করবো বলো, আমারও কষ্ট হচ্ছে না, আমিও এটাতেই খুশি, আমি এটা নিয়েই থাকবো। তখন ওর ঠাম্মি বলেন, হয়েছে আশীর্বাদ করা, এবার তুমি প্রণাম করো। আমাদের ছেলে কিন্তু সাক্ষ্য কিন্তু এখনকার যুগের ছেলের মতো না, ও কিন্তু সবাইকে এখনও প্রণাম করে। তখন সাক্ষ্য প্রণাম করতে গেলে চৌধুরী বাবা বলে, আচ্ছা ঠিক আছে, এখন আর প্রণাম করতে হবে না। তখন চৌধুরীর মা আসে, আর চৌধুরীর মাও এসে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করতে থাকে। আর ঠিক তখনই ব্যাগ থেকে একটা সোনার চেন বের করে হাতে দেয়, আর তখন সেটা সাক্ষ্য দেখে, আর ঝিলও ওখানে দাঁড়িয়ে থাকে, আর সবাই সেটা দেখতে থাকে। এদিকে ঝিলের চোখ দিয়ে জল পড়লে ঝিল আড়ালে গিয়ে চোখের জলটা মুছতে থাকে। ওদের আশীর্বাদের পর্বটা শেষ হয়ে যায়, আর শেষ হয়ে গেলে বলে, এবার তাহলে আমরা আপন আপন জায়গাতে গিয়ে এবার বসে পড়ি। তখন সবাই সেখানে গিয়ে বসে। আর তখন সাক্ষর মা বলে, শুনুন এবার কিন্তু কোনো কথা শুনবো না, এবার একটু কিন্তু মিষ্টিমুখ করতেই হবে। তখন বলে, ঠিক আছে। তখন সাক্ষর মা আর মেজমণি দাঁড়িয়ে থাকলে বলে, দিদিভাই আমি কিন্তু প্লেটে করে সুন্দর করে মিষ্টি সাজিয়ে রেখেছি, শুধু গিয়ে আনতে হবে। তখন ঝিলকে বলে, ঝিল একটু দুই বোনে গিয়ে মিষ্টিটা আনতো। তখন ঝিল বলে, ঠিক আছে যাচ্ছি। তখন ওই দিদি বলে, ঠিক আছে তোকে যেতে হবে না, আমি আনছি। তখন ঝিল বলে, না তুই গেলে তো দুবার আনতে হবে, আমিও যাবো সঙ্গে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তখন ওর দিদি বলে, আমি বললাম তো তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক। তখন মিলি সেখান থেকে চলে যায়। আর মিলি চলে গেলে তখন ঝিলের মা বলে, বড় বৌদি একটা কথা বলি, মাংসটা তো চাপিয়ে দিয়েছি, হওয়ার মধ্যে হয়ে গেছে, তুমি একটু বলো কাউকে নামিয়ে নিতে। হ্যাঁ এখন আমরা আসি গো। তখন বলে, আসি মানে তোমরা থাকবে না? তোমাদের তো সারাদিনের জন্যই থাকতে বলেছি, আর খাওয়া দাওয়া তো করে যেতে বলেছি নাকি, আর পরিবেশনটা তোমরা করবে না? তখন বলে যে কি, না গো আমাদের শরীরটা খুব খারাপ।